আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি হাইড্রোলিক্স পার্টটা নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে হাইড্রোলিক্সের প্রত্যেকটা টপিকের উপর আমি ভিডিও দিব। এই ভিডিওতে আমি ম্যানোমিটার নিয়ে আলোচনা করব। তো এই ম্যানোমিটারের উপর দুইটা ভিডিও হবে। প্রথম ভিডিওতে আমি অনেক কিছু বেসিক সম্পর্কে জানবো, সেকেন্ড ভিডিওতে আমি আরো অনেকগুলো ম্যাথ করিয়ে দিব। তো তোমরা ম্যানোমিটারটা ক্লিয়ার হয়ে যাবে এই দুইটা ভিডিও দেখলে। তো এই হাইড্রোলিক্সটা শুরু করার পূর্বে আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে ডুয়েট এডমিশন কিংবা জব প্রিপারেশনে ম্যানোমিটার থেকে খুব কমই প্রশ্ন আসতে দেখা যায়, আসে না বললেই চলে। তাই বলে কি ম্যানোমিটারটা বাদ দিয়ে দিতে হবে? না, ম্যানোমিটারটা মোটেও বাদ দেওয়া যাবে না। কারণ হচ্ছে এই ম্যানোমিটারটা হচ্ছে হাইড্রোলিক্সের একদম বেসিক্স। তোমরা যদি কেউ ম্যানোমিটারটা স্কিপ করে সামনে চলে যাও, তুমি অনেক কিছুই বাদ করে যাবে, যার কারণে কিন্তু তোমার অন্যান্য টপিকগুলো বুঝতে অনেক কষ্ট হবে। তো তোমরা যারাই দেখছো ম্যানোমিটারটা খুব ভালো করে করবে। এই ম্যানোমিটারটা যদি করতে পারো তাহলে তোমাদের বেসিকটা স্ট্রং হবে। সেকেন্ড যে কথাটা বলবো, আমি অনেক শিক্ষার্থীদেরকে দেখেছি যারা হাইড্রোলিক্সটা কমপ্লিট করেছে, অনেক ভালো করে কমপ্লিট করেছে, কিন্তু এরপরেও যদি আমি তাদেরকে ম্যাথ দেই তখন তারা আটকে যায়। এই আটকে যাওয়ার মূল কারণটাই কি হলো হাইড্রোলিকের বেসিকটা তাদের স্ট্রং না। তারা অনেক ম্যাথ করেছে, আনসার মিলিয়েছে, কিন্তু বেসিকটা তারা শিওর না। তো এর ফলে কিন্তু তাদের অনেক ল্যাগেন্স রয়ে যায়। তো আমি হাইড্রোলিক্সটা যারা প্রথম থেকে করছো বা যারা আগে করেছো সবাইকে আমি একটাই কথা বলবো, হাইড্রোলিক্স এমন একটা বিষয় যেটা আগে বেসিক ক্লিয়ার করে তারপর অঙ্ক করতে হবে। অঙ্ক করতে করতে বেসিক ক্লিয়ার করা যাবে না। তো আমি এই ভিডিওর প্রথমে অনেক বেসিক কথাবার্তা বলবো, বা অঙ্ক করার ফাঁকে ফাঁকে অনেক খুঁটিনাটি কথাবার্তা বলবো। তো এই কথাগুলো ক্লিয়ার থাকলেই তুমি অঙ্ক করবে, আর ক্লিয়ার না হলে আগে সেগুলো ক্লিয়ার হয়ে নেবে। কারণ হচ্ছে হলো তুমি অঙ্ক করে ফেললে এরপরে আর বেসিকটা অতভাবে ক্লিয়ার হবে না। তো এই দুইটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে যে ম্যানোমিটার খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এর বেসিকটা ক্লিয়ার করে অঙ্ক শুরু করতে হবে। তো আমি আর কথা না বাড়ি এখনই আমি চলে যাব ম্যানোমিটার পার্টে। তো এই ম্যানোমিটারের শুরুটা হবে চাপ দিয়ে, অর্থাৎ আমরা চাপকে আগে চিনবো, চাপের এককটা সম্পর্কে জানবো। আমি শুরু করব বায়ুচাপ দিয়ে। বায়ুচাপ জিনিসটা কি সেটাকে আমরা বুঝি, আমরা বায়ু সাগরে কিন্তু নিমজ্জিত আছে, আমাদের চারপাশে বায়ু রয়েছে, মাথার উপরে বায়ু রয়েছে। এই বায়ুর স্তর যেটা আছে সেটা আমাদের মাথার উপর একটা চাপ দিচ্ছে কন্টিনিউয়াসলি, এই চাপটা হচ্ছে বায়ুচাপ। তো এই বায়ুচাপটা হচ্ছে বিজ্ঞানীরা পরিমাপ করে দেখলেন যে 101.325 কিলো প্যাসকেল। ঠিক আছে, এটা হচ্ছে হলো বায়ুচাপ। তো এই বায়ুচাপটা আবার এইভাবেও লেখা হয় 76 সেন্টিমিটার অফ এইচজি। তো প্রথমে এটা হচ্ছে চাপের একক, আর এটা হচ্ছে উচ্চতায় চাপের একক। তো চাপকে উচ্চতায় প্রকাশ করা হয়। তো এই জিনিসটা আসলে কি বোঝায়, সেটা হচ্ছে 76 সেন্টিমিটার পারদকে যদি তুমি রাখো, এর নিচে যে চাপ অনুভূত হবে সেটাই হচ্ছে বায়ুচাপের সমান। চাপকে এই দুইটা ইউনিটে প্রকাশ করা হয় এবং দুইটা ইউনিটই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ম্যানোমিটারে এই দুইটা ইউনিটের মধ্যেই তোমার সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হবে। তো আমি এর পরে যেই ডাটাগুলো লিখেছি এগুলো সম্পূর্ণ এই দুইটা ইউনিট সম্পর্কেই লিখেছি, এবং আগে আমাদের এই দুইটা ইউনিট বুঝতে হবে। প্রথমে আমাদের যদি এরকম একটা ডাটা দেয়া থাকে, সেটাকে আমরা এরকম ইউনিটে কনভার্ট করার প্রসেসটা হচ্ছে তিনটা আছে, আর একটা এফপিএস একটা দিয়েছি। তো আমরা এগুলো আগে দেখি। তো যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে প্রেসার, অর্থাৎ এই ইউনিটে যদি কনভার্ট করতে চাই তাহলে রো জি এইচ, এই এইচটা হচ্ছে এই 76 সেন্টিমিটার। তো এটা একটা সূত্র, এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। তো রো জি এইচ, তুমি যদি ডাটাগুলো বসাও, এখানে রো দ্বারা কি বোঝায়, যেই তরলের উচ্চতা দিয়েছিল সেই তরলের ঘনত্ব, যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচটা হচ্ছে যত উচ্চতা দেয়া ছিল। তো পারদের ঘনত্ব হচ্ছে 13,600, আর জি এর মানটা 9.8 এবং এইচ এর মানটা 76 সেন্টিমিটার ছিল 0.76 মিটার, ইউনিটটা আসবে প্যাসকেলে। তো এখান থেকে আমরা পাবো 101.325 10³ প্যাসকেল। এটা একটা সূত্র। আরো একটা সূত্র আছে, এটা এগুলো কিন্তু সেম সূত্র, জাস্ট কিছু টার্ম চেঞ্জ হয়েছে। এটাতে যেটা আছে সেটা হচ্ছে রো ডাব্লিউ, রো জি এস এস বলি আমি। তো এখানে রোটা হচ্ছে রো ডাব্লিউ, রো ডাব্লিউ মানে পানির ঘনত্ব। তো পানির ঘনত্ব এমকেএস হচ্ছে 1000, 9.8, 13.6 হচ্ছে হলো যে তরল রয়েছে সেই তরলের আপেক্ষিক গুরুত্ব 0.76, এটা হচ্ছে হলো ওই 76 সেন্টিমিটার। তো এখান থেকেও আমরা সেম জিনিসই পাবো 101.325 10³ প্যাসকেল। এরপরে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে P ইজ ইকুয়াল টু ওমেগা এইচ। এখানে ওমেগাটা হচ্ছে আপেক্ষিক ওজন, আপেক্ষিক ওজনের ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার কিউব। এই আপেক্ষিক ওজনটা এখানে দেয়া আছে। আর এই পারদের ক্ষেত্রে আপেক্ষিক ওজনটা হচ্ছে
1,33,280 133,280 ইন্টু 0.76। এই ওমেগাটার সূত্রটা কিন্তু রো জি, রো আর জি কে গুণ করলে ওমেগা, অর্থাৎ এই রো জিটাই হচ্ছে ওমেগা। তো আমরা এখানে ওমেগা এইচ দিয়েছি, জিনিসটা এরকম। আসলে এই তিনটা সূত্র কিন্তু একেবারে একই। এখন এই তিনটা সূত্র একই হলে আমি আলাদাভাবে কেন দেখাচ্ছি, এর মূল কারণটা হচ্ছে কেউ এটা ব্যবহার করে, কেউ এটা ব্যবহার করে, কেউ এটা ব্যবহার করে। তাহলে আসলে তিনটাই কারেক্ট, তাহলে একটা ব্যবহার করলেই হলো না। তুমি সবসময় এই জিনিসটা ব্যবহার করবে, তোমার ভুল কম হবে। আমি যেই জিনিসটা তোমাদের প্রেফার করি, কারণ আমার যে ভিডিওগুলো দেখে সবাই মেধাবী না বা সবার মেধা সমান না, অনেকেই অনেক কম বোঝা স্টুডেন্ট আছে। তো আমি এমন এমন কথাগুলো বলি যেটাতে আসলে সবার জন্য সহজ হবে। তো আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে এই সূত্রটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এখানে পানির ঘনত্ব হবে আর ওই যেই তরল রয়েছে সেই তরলে আপেক্ষিক গুরুত্ব হবে। তো তোমরা সবাই এই অলওয়েজ এই সূত্রটা ব্যবহার করবে এবং আমিও অঙ্কে এই সূত্রটাই ব্যবহার করব। এরপরে এখানে একটা আছে, সেটা হচ্ছে এফপিএস ইউনিট। এফপিএস ইউনিটে হাইড্রোলিক্স এর অঙ্ক করা সত্যিই খুব কঠিন। যাদের বেসিক একদম ভালো শুধু তারাই স্মুথলি হাইড্রোলিক্সে এফপিএস ইউনিট দিয়ে করতে পারে। তো এফপিএস এ পারদ চাপ, বায়ুমণ্ডলীয় চাপটা হচ্ছে 29.92 ইঞ্চি অফ এইচজি, অর্থাৎ 29.92 ইঞ্চির পারদ যে চাপ দিবে সেই চাপটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। আর এটাকে যদি কনভার্ট করি, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে এফপিএস ইউনিটে জি এর মানটা বসে না, এটা অভিকর্ষী ইউনিট ফলো করে। তো পি ইকুয়াল টু আমরা এখানে শিখেছিলাম রো ডাব্লিউ জি এস এইচ, এখানে জিটা বাদ পড়েছে, তো এটা হবে রো ডাব্লিউ। তো আমি যদি এফপিএস ইউনিটের কথা চিন্তা করি, সেটা হচ্ছে পানির ঘনত্ব হচ্ছে 62.5 পাউন্ড পার ফিট কিউব, তাহলে 62.5 হয়েছে, অ্যাসটা হয়েছে 13.6। আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না, সব এককে আপেক্ষিক গুরুত্ব সেম থাকে। এরপর হচ্ছে 29.92, এটা হচ্ছে ইঞ্চি, ইঞ্চিটাকে 12 দিয়ে ভাগ দিয়ে আমরা ফিটে নিয়ে গেলাম, কারণ আমরা জানি 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। তো এখান থেকে আমরা 2119.33 পাউন্ড পার ফিট স্কয়ার, এই ইউনিটগুলো কিন্তু খেয়াল করতে হবে, তোমরা ইউনিট কাটাকাটি করে দেখতে পারো। এটাকে যখন 144 দ্বারা ভাগ দিব, কারণ এই ফিট স্কয়ারটাকে ইঞ্চি স্কয়ার নিতে হলে নিচে 144 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে এটা চলে যাবে 14.71 পাউন্ড পার ইঞ্চি স্কয়ার বা পিএসআই, এটাকে সংক্ষেপে পিএসআই বলে। তো এই ছিল, যদি উচ্চতাতে আমাদের হাইট মানে প্রেসারটা দেয়া থাকে, সেটাকে চাপের এককে কনভার্ট করার যেই ক্রাইটেরিয়া ছিল, এই ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করব। এখন সব সময় যে আমাদের চাপের এককে দরকার হবে তা না, অনেক সময় চাপের এককে দিয়ে দিবে, আমাদেরকে উচ্চতার এককে কনভার্ট করতে হবে। তো আমি এখানে উচ্চতার এককে কনভার্টটা দেখালাম। তো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে, এখান থেকেই সূত্রটা এনেছি আমি, যেহেতু এটা ব্যবহার করব রো জি এইচ, এখানে রোটা হবে রো ডাব্লিউ হবে, তোমরা মাথায় রেখো। তো পি এর মানটা 101.325 ইন্টু 10 টু দি পাওয়ার 3, কারণ এখানে এটাই এসেছিল। এখানে হচ্ছে 1000 দিয়ে ভাগ, কারণ পানির ঘনত্ব 1000, জি এর মানটা 9.8, এখানে 13.6 আসবে 0.76 মিটার অফ এইচজি। এখন আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যে কথাটা আমি অঙ্কে সবচেয়ে বেশি ব্যবহার করব। এখানে দেখো এই যে 1000 আছে, আবার এখানে 1000 আছে, তার মানে এটা কাটাকাটি যায়। তো আমাদের ম্যাক্সিমাম সময় অঙ্কে কিলো প্যাসকেলে থাকে, যখনই কিলো প্যাসকেল থাকবে আমরা কিলো প্যাসকেলটা বসিয়ে দিব, আবার পানির ঘনত্বের সময় 1000টা দিব না, তাহলে আমরা কিলো প্যাসকেলের জায়গায় শুধু কিলো প্যাসকেলের নিচে 9.8 ইন্টু 13.6 দিলে আমাদের কনভার্সনটা হয়ে যাবে। এতে সুবিধাটা হচ্ছে তোমার অঙ্কটা একটু ছোট হবে, দেখতে সুন্দর হবে, তোমার ক্যালকুলেশনটাও কম হবে। অর্থাৎ কিলো প্যাসকেল সাথে সরাসরি 9.8টা দিব, এই 1000টা আমরা দিব না। আমি কিন্তু এভাবেই অঙ্ক করব। তো তোমরা তখন জিনিসটা মাথায় রাখবে যে আমি কেন পানির ঘনত্ব দিই না, আবার কিলো প্যাসকেলটাকে ভাঙি নাই, কারণ দুইটাকে ভাঙলে কাটাকাটি করলে কেটেই চলে যায়। এখন অনেক সময় চাপকে আবার কেজি পার সেন্টিমিটার স্কেলে দেওয়া থাকে, এই সময় আমরা উচ্চতাকে কিভাবে কনভার্ট করব? তো এরকম যদি থাকে, সবার প্রথমে এটাকে আমরা নর্মাল ইউনিট গুলোতে নিয়ে যাব, অর্থাৎ কেপিএ তে নিয়ে যাব বা নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে যাব। তো 50 ইন্টু 9.8, এটা চলে গেছে নিউটন। এই সেন্টিমিটার স্কয়ারটাকে 10 টু দি পাওয়ার 4 দ্বারা গুণ দিলে হয়ে যাবে সেটা মিটার স্কয়ার। তো এই পুরো ইউনিটটা এখন নিউটন পার মিটার স্কয়ার। এবার নর্মাল ভাবে আমরা ভাগ দিচ্ছি 1000, 9.8, 13.6 আসবে 36.76 মিটার অফ এইচজি। খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই যে এখানে দেখছো এখানে পারদের ঘনত্ব ব্যবহার করা হয়েছে, পারদের ঘনত্ব ব্যবহার করা হয়েছে, এখানে তুমি যে কোনো তরলের ঘনত্ব ব্যবহার করতে পারবা। যে তরলের ঘনত্ব তুমি এখানে ব্যবহার করবে, এই হাইটটা ওই তরলের হবে। অর্থাৎ এখানে যদি পানি ব্যবহার করতাম 1, তাহলে এখানে দিতাম H2O। এখানে যদি আমি তেল ব্যবহার করতাম 0.8, তাহলে দিতাম এত মিটার অফ অয়েল। তো এইভাবে জিনিসগুলো হয়।
এখন এগুলো তো আমরা শিখেছিলাম এমকেএস এ। তো এখন আমরা এফপিএস এ দেখবো। এফপিএস এ আমরা আগের মতো এই সূত্রতে ডাটাগুলো শুধু বসাচ্ছি। দেখো 14.71 আমরা এটা এখানে পেয়েছিলাম ইন্টু 144। কেন 144 দেওয়া হয়েছে? এখানে ভাগ দিয়েছিলাম 144 দিয়ে, মূলত ইঞ্চি স্কয়ারটাকে ফিটে নিয়ে গিয়েছি, কারণ কি আমাদের নিচে সব ফিট থাকবে, তো এটাকে ফিটে নেওয়ার জন্য আমরা 144 দ্বারা গুণ করেছি। এরপর আমরা পানির ঘনত্ব দ্বারা ভাগ দিয়েছি 62.5। এখানে জি হবে না, জি ছাড়া 13.6 আমি বসিয়ে দিয়েছি পারদের ঘনত্ব, পারদের আপেক্ষিক গুরুত্ব। এখন এই যে ইউনিট সেটা আসছে এত ফিট অফ এইচজি, এই ফিটটাকে সেন্টিমিটার ইঞ্চিতে নেওয়ার জন্য আমি 12 দ্বারা গুণ দিয়েছি, কারণ আমরা জানি 1 ফিট সমান সমান 12 ইঞ্চি। তো আমাদের ক্যালকুলেশন করে আসবে 19.92 ইঞ্চ অফ এইচজি, প্রায় এরকমই আসবে। তো এই ছিল যে চাপকে দুইটা ইউনিটে কিভাবে কনভার্ট করা হয়, এগুলো কিন্তু আমরা ম্যানোমিটারে অনেক বেশি ব্যবহার করব। এখন আমরা আরো দুই একটা টার্ম শিখবো, পরম চাপ, বায়ুচাপ, গেজ চাপ, এই তিনটা জিনিস কোনটা কি বোঝায়। তো পরম চাপের কথা যদি আমি বলি, প্রথমে বায়ুচাপ সম্পর্কে জানি। বায়ুমণ্ডলে বায়ু যে আমাদেরকে চাপ দিচ্ছে সেটাই কিন্তু বায়ুচাপ। বায়ুচাপ সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে কিছু টার্ম শিখেছিলাম। তো বায়ুচাপ সম্পর্কে আমরা মোটামুটি জানি যে বায়ুচাপ হচ্ছে 101.325, এটা নর্মাল, এর চেয়ে ভেরিয়েশন আছে, পাহাড়ের উপরে গেলে কমে যায়, বিভিন্ন জায়গায় বেড়েও যেতে পারে। তো এই যে বায়ুচাপ যেটা আছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট লেভেল। তো বায়ুচাপের পর থেকে আমরা গেজ চাপ যেটা পাই, অর্থাৎ একটা মেকানিক্যাল গেজ লাগিয়ে দিলা বা একটা গ্যাস সিলিন্ডারে যে গেজ গুলো লাগানো থাকে, ওইটাতে যে চাপটা পাবো সেটা হচ্ছে বায়ুচাপ থেকে গণনা শুরু করে। জিনিসটাকে বোঝার চেষ্টা করি। একটা গেজ আমি এখানে বানালাম, তো এই গেজটা যখন শূন্য দিচ্ছি তখন কিন্তু এই গেজের ভিতরে বায়ুগুলো চাপ দিচ্ছে, অর্থাৎ যখন বায়ু চাপ দিচ্ছে তখন এটাকে আমি শূন্য বলাচ্ছি। তার মানে যখন এই গেজে 2 দিবে তখন বায়ুচাপের থেকে 2 চাপ বেশি। সেই জন্য সেই গেজ চাপগুলো অলওয়েজ বায়ুচাপের পর থেকে পরিমাপ করে। তো এই গেজ চাপ যেটা আছে সেটা হচ্ছে বায়ুচাপ থেকে গণনা করা শুরু করে। তো এখন গেজ চাপ যদি দেয়া থাকে, তোমাকে যদি বলে পরম চাপ জিনিসটা কি, যেটা একদম শূন্য থেকে, যেখান থেকে বায়ুচাপ শুরু হয়েছে একদম শূন্য থেকে যদি মাপে সেটা হচ্ছে পরম চাপ। তো আমরা এই চিত্র থেকে পাই পরম চাপ ইজ ইকুয়াল টু গেজ চাপ প্লাস বায়ুচাপ। এই যে গুণফলটা দিছি সেটা হচ্ছে হলো পরম চাপ। তো আমাদের অনেক সময় অ্যাবসোলিউট প্রেসার বের করতে হয়। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ চাপ। যখন গেজ চাপ, মানে ধরো কোনো একটা জায়গার চাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে কম, তো ওখানে গেজ লাগালা, গেজের নেগেটিভ প্রেসার দেখাবে, এইটাই বলা হয় নেগেটিভ গেজ চাপ। এটাকে ভ্যাকুয়াম চাপ বা শূন্য চাপও বলে। ধরো বায়ুচাপ হচ্ছে 101.325, তোমার গেজের প্রেসার হচ্ছে -30, তাহলে এই -30টাকে তুমি মাইনাসটা উঠিয়ে লিখতে পারো 30 ভ্যাকুয়াম চাপ বা এটা নেগেটিভ প্রেসার। আর এই যে এখান থেকে যদি কাউন্ট করি তাহলে আমি পাবো পরম চাপ, অর্থাৎ এখানে এই ক্ষেত্রে এখানে একটা মাইনাস থাকবে, সেটা বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অনেক কম, এটা হচ্ছে পরম চাপ। এই ছিল গেজ চাপ, বায়ুচাপ, পরম চাপ। এগুলো কিন্তু আমাদের অঙ্ক করতে খুব প্রয়োজন হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর রয়েছে আমাদের আপেক্ষিক ওজন। আপেক্ষিক ওজনটা হচ্ছে প্রতি একক আয়তনে কি পরিমাণের ওজন রয়েছে, এটা সূত্র হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু রো জি। তো এটার ইউনিটটা আসবে নিউটন পার মিটার কিউব। এটা আমাদের অনেক সময় অঙ্কে প্রশ্নে দেয়া থাকতে পারে কিংবা অঙ্কে বেরও করতে হতে পারে। আপেক্ষিক গুরুত্বটা হচ্ছে হাইড্রোলিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা প্রায় মানে ম্যাক্সিমাম অঙ্কে এটা থাকতেই হবে। এই আপেক্ষিক গুরুত্বটা সূত্রটা হচ্ছে রো ডিভাইডেড বাই রো ডাব্লিউ, অর্থাৎ তরলের ঘনত্ব ডিভাইডেড বাই পানির ঘনত্ব। এগুলো নিয়ে অনেক কাহিনী আছে, এত কাহিনীতে আমি যাচ্ছি না। এরপরে যেটা আছে সেটা তরলের ভর। এই সিম্পল সূত্রটা অনেকেই জানে না, আমি দেখলে খুব অবাক হই যে এই সিম্পল সূত্রটা কেন জানে না। তরলের ভর m ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো তরল না, কোনো কিছুর ভর যদি আমরা বের করতে চাই ওই বস্তুর আয়তন এবং ঘনত্ব দ্বারা আমাদের গুণ দিতে হবে। এখান থেকে কিন্তু আমরা আরো সূত্র বের করতে পারি। কোনো বস্তুর ঘনত্ব ইজ ইকুয়াল টু m বাই ভি, কোনো বস্তুর ভর ইজ ইকুয়াল টু m বাই রো। এভাবে আমরা অনেকগুলো সূত্র ব্যবহার করতে পারি। এরপরে একটা সূত্র ইউজ করেছি, এই সূত্রটা তোমরা অনেকেই হয়তো প্রথমবার দেখছো, কিন্তু এই সূত্রটা আমাদের অনেক সময় অঙ্কে লাগবে এবং আমরা নিজের অজান্তে অনেক সময় করে ফেলবো। সেটা হচ্ছে হলো, ধরো তোমাকে কোনো একটা তরলের উচ্চতায় দিল, সেটা হতে পারে পারদের উচ্চতায়, তোমাকে একটা চাপ দিয়ে দিল, তোমাকে বললো যে এটা তেলের উচ্চতায় কনভার্ট করো, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারো। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে H2, মানে তেলের উচ্চতায় কত হবে সেটা বের করার জন্য আমরা পারদের উচ্চতায় যত ছিল পারদের ঘনত্ব, এরপরে হচ্ছে হলো যেই তরলে আমি নিয়ে যেতে চাচ্ছি সেই তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব বলছি না আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ তাহলে সূত্রটা আমাদের কি দাঁড়ালো,
মনে করো যে পারদের ঘনত্বে হাইটটা দেওয়া আছে, তাহলে আমরা তেলের ঘনত্বে নিয়ে যাব। তাহলে তেলের ঘনত্বে হাইট ইজ ইকুয়াল টু পারদের ঘনত্বে হাইট ইনটু পারদের আপেক্ষিক গুরুত্ব ডিভাইডেড বাই তেলের আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে হলো এরকম কনভার্সনে তুমি যেই তরলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, মানে যেই তরলের হাইট দেওয়া আছে সেই তরলের আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ, এবং যেই তরলের হাইটে তুমি যেতে চাচ্ছ সেটা দিয়ে ভাগ। তো এভাবে আমি একটা তরলের উচ্চতা থেকে অন্য তরলের উচ্চতায় কনভার্ট করতে পারবো। তো এই ছিল আমাদের আসলে ম্যানোমিটারের বেসিক কনসেপ্ট। এগুলো ছাড়া আরো কিছু আছে যেগুলো আমরা অঙ্ক করতে গেলে শিখবো। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য করে সহকারে দেখবে, এবং কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মে চলে যাব। প্রথম যে অঙ্কটা করবো অঙ্কটা খুবই সিম্পল। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, 1 লিটার তরলের ওজন দেওয়া আছে, তরলের আপেক্ষিক ওজন বের করতে বলেছে, ঘনত্ব বের করতে বলেছে, আপেক্ষিক গুরুত্ব বের করতে বলেছে। তো আমাদের আয়তনটা আমরা সবসময় চেষ্টা করবো এমকেএস এ করার জন্য। তো এই 1 লিটার সমান সমান হচ্ছে 10⁻³ মিটার কিউব। এটা আমাদের দরকার। আমি আরো কয়েকটা কনভার্সন দেখাচ্ছি। 1 লিটার সমান সমান হচ্ছে 1 ডিএম কিউব, 1 লিটার সমান সমান হচ্ছে 10⁻³ সিএম কিউব। এই কনভার্সন গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অনেকেই মনে করে যে 1 লিটার সমান 1 কেজি, এটা শুধুমাত্র পানির ক্ষেত্রে হতে পারে। তো এটা কখনো তোমরা ফিক্স বসাবে না। লিটার কিন্তু আয়তনের একক, ভরের একক না। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে 1 লিটার সমান 1 ডিএম কিউব। ডিএম মানে ডেসিমিটার কিউব। তো এটাকে 10⁻³ কিউ সিসি বা সিএম কিউব বলতে পারো, কিংবা 10⁻³ মিটার কিউব বলতে পারো। তো এগুলা হচ্ছে 1 লিটারের কনভার্সন। তো এখানে বলেছে তাহলে ভলিউম জানি, ওজন জানি। আমরা জানি যে আপেক্ষিক ওজন মূলত রো জি, আমরা এটা জানতাম যে রো জি। এখন আমরা চাইলে এখান থেকে রোটো বের করতে পারি, এভাবেও করতে পারি যে আপেক্ষিক ওজন ওমেগা, আমি আপেক্ষিক ওজন দিয়ে লিখি আপেক্ষিক ওজন। এখন আপেক্ষিক ওজন সম্পর্কে আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু রো জি। তো এখানে জি এর মানটা তো ফিক্সড, রো এর মানটা পাবা এখান থেকে কাহিনী টাহিনী করে বের করতে হবে। আমি সেটাও দেখাচ্ছি, একটা শর্টকাট ওয়ে দেখাচ্ছি। প্রথমে শর্টকাট ওয়েটা দেখাই। আমরা জানি আপেক্ষিক ওজন মানে প্রতি একক আয়তনে কি পরিমাণ ওজন রয়েছে সেটাই তো। তাহলে মানে ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। তাহলে আমরা এখানে ডাব্লিউ এর মান 7 10⁻³ এখান থেকে আসবে 7000 নিউটন পার মিটার কিউব। এটা আমাদের প্রথম আনসার। এটাকে মানে এই সূত্র দিয়ে যদি করতে চাও সেটাও করতে পারবে। কিভাবে? এই ডাব্লিউ দিয়েছে, তো এম ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি, অর্থাৎ ওজন সমান সমান এম জি। তাহলে এখানে এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জি। তাহলে এখান থেকে আসে 7 ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এটা হচ্ছে হলো ভর। এখন আমরা জানি আবার একটা জিনিস জানি যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, আমরা এর আগেই শিখেছিলাম। তো এখানে এম এর মানটা যদি 7 বাই জি বসাও, ভি এর মানটা যদি 10⁻³ বসাও, তোমরা দেখো এখান থেকে কত আসে। এখান থেকে আসবে 7000 ডিভাইডেড বাই জি। এখন এই রোজির জায়গায় যদি তুমি 7000 ডিভাইডেড বাই জি ইন্টু জি বসাও, এই জি জি কাটা যায়, 7000 নিউটন পার মিটার কিউব আসে। অর্থাৎ এখানে অনেকগুলো টার্ম করতে হয়েছে, সেটা স্কিপ করে আমি সহজভাবে করে ফেলেছি। তোমরা চাইলে দুইটাই করতে পারো, আনসার একই আসবে। এরপর আমাদেরকে বের করতে বলেছে ঘনত্ব। আমরা এখানে অলরেডি ঘনত্ব বের করে ফেলেছি। ঘনত্ব, আচ্ছা ঘনত্ব আবার অনেক ধরনের হতে পারে। মাস ডেনসিটি যেটা হচ্ছে ভরের সাপেক্ষে ঘনত্ব, ভলিউম ডেনসিটি ভলিউমের সাপেক্ষে ঘনত্ব। তো এই যে ঘনত্ব যেটা আছে সেটা সাধারণত মাস ডেনসিটি হয়। মাস ডেনসিটি মানে এম বাই ভি। আর এম আমরা পেয়েছিলাম এখানে, যে আমি নরমালি করি যে এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জি, অর্থাৎ 7 বাই জি, এটাই হচ্ছে এম। ভিটা হচ্ছে 10⁻³ তাহলে আমাদের এখানে বসাতে হবে 7000 ডিভাইডেড বাই 9.8। বা আমি এখান থেকেও করতে পারি, যেহেতু আপেক্ষিক ওজন জানি, রো ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই জি, মানে 7000 ডিভাইডেড বাই 9.8। তোমরা ক্যালকুলেশন করলে পাবা 713.5 কেজি পার মিটার কিউব। অর্থাৎ এই যে কনভার্সন গুলো আছে তুমি তোমার মতো করে করতে পারো, সবগুলোই কিন্তু কারেক্ট, আনসারটা মিললে হলো। এরপর আছে আমাদের সেই কাঙ্ক্ষিত আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব আমরা জানি আপেক্ষিক গুরুত্ব S ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই রো ডাব্লিউ। তো আমরা তো রো এখানে বের করে ফেলেছি 713.5। রো ডাব্লিউ পানিরটা হচ্ছে 1000, তাহলে এখান থেকে ভাগ দিলে পাবা 0.7135। এটা আমাদের লাস্ট আনসার। তো
তো এই ছিল তিনটা আনসার, এখানে একটা আনসার। তো এই তিনটা আনসার খুব সহজ ছিল, কিন্তু এই যে কনভার্সন গুলো এগুলো তোমরা বিভিন্ন ভাবে করতে পারো, সবাই কিন্তু কারেক্ট, কিন্তু বুঝে বুঝে করতে হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে একটা হাইটের উচ্চতার লিকুইড দেয়া আছে। তো প্রশ্নে বলেছে এই লিকুইডটা যদি পানি হয় তাহলে এটাকে চাপে পরিণত করতে। আমরা জানি P ইজ ইকুয়াল টু রো জি এইচ, রো জি এস এইচ ছিল। তো এটা যদি পানি হয়, তোমরা একটু খেয়াল করবে আমি কিভাবে করি। পানি হলে আমি এটা 1000 হওয়ার কথা, আমি কিন্তু 1000 লিখবো না। আমি কেন লিখছি না, কারণ এই 1000 না লিখে আমি আনসারে কিলো প্যাসকেল লিখতে পারবো। তো এরকম শর্ট করলে তোমাদের আনসার গুলো খুব ছোট হবে এবং দেখতে সুন্দর বানাবে, ক্যালকুলেশন কমে যাবে। আর তোমরা যদি এখানে 1000 লেখো, আনসারটা নিউটন পার মিটার স্কয়ার আসবে। তোমরা বুঝতে পারছো যে নিউটন পার মিটার স্কয়ার আসবে বা প্যাসকেল আসবে, আমি কিলো নিউটনটা দেখাই দিচ্ছি। আমি এখানে 1000টা লিখবো না, ঠিক আছে। ইন্টু 9.8 ইন্টু এস, এস এর যে মানটা আছে সেটা হচ্ছে পানির ক্ষেত্রে 1, আর এইচটা হচ্ছে 0.3। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা হচ্ছে 2.94 কিলো প্যাসকেল। তোমরা চাইলে এখানে 1000 দিয়ে লিখতে পারো 2940 নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। তো এটা হচ্ছে আমাদের প্রথম আনসার যখন পানি বলবে। ওকে, যখন আমাদেরকে তেল বলেছে, তেলের ঘনত্বটা হচ্ছে বা আপেক্ষিক গুরুত্বটা 0.8, এটা বললে কি হবে, আবারও একই সূত্র, রো জি এস এইচ, রো এর মানটা 1000 আমি বসাবো না, আমি এটা খালি রেখে দিলাম। জি এর মানটা 9.8 ইন্টু এস এর মানটা 0.8 ইন্টু এইচ, এইচ এর মানটা হবে, এইচ এর মানটা 0.3। তো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবা 2.352 নিউটন, মানে কেপিএ বা কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটাকে চাইলে তোমরা 2352 নিউটন পার মিটার স্কয়ার লিখতে পারো এখানে 1000 দিয়ে। আনসার দুইটাই সঠিক। এরপরে আমাদেরকে বলেছে যদি পারদ হয়, পারদ, তো পারদের ক্ষেত্রে হচ্ছে S ইজ ইকুয়াল টু 13.6। আমরা আগের মতো সূত্র বসাই, রো জি এস এইচ, রো এর মানটা হচ্ছে পানির ক্ষেত্রে 1000, আমি 1000 বসাবো না, খালি রেখে দিলাম। 9.8, এস এর মানটা 13.6, পারদের আপেক্ষিক গুরুত্বটা তোমাকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 13.6 ইন্টু এইচ এর মানটা হচ্ছে 0.3। তো এটা ক্যালকুলেশন করলে পাবা 39984 কেপিএ। তো এটা আমাদের ফাইনাল আনসার। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই কনভার্সন গুলো কিন্তু সামনে অনেক কাজে আসবে। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্নে বলেছে চিত্র হতে পি এ বি নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। এখানে একটা এ বিন্দু আছে, তোমরা আশা করি চিত্রটা বুঝতে পারছো। এখানে এই যে পাইপ আছে, এতে এই এই জিনিসটা কি, আসলে এটা একটা পাইপের ক্রস সেকশনাল এরিয়া। একটা পাইপের মধ্যে মনে করো এটা একটা পাইপ, এখান দিয়ে আমি একটা ম্যানোমিটার লাগিয়ে রেখেছি, এবার এটা কেটে দিয়েছি, কেটে দিলে এমনটা দেখাবে। এই জিনিসটা এরকমই মূলত। তো এখানে পাইপের ভিতর দিয়ে 0.8 আপেক্ষিক গুরুত্বে তরল প্রবাহিত হচ্ছিল। এখানে মার্কারি রয়েছে। তো এটা বের করতে বলেছে আর কি আমাদেরকে পিএ। খুবই সহজ একটা অঙ্ক। ম্যানোমিটার করার ক্ষেত্রে আমরা আসলে ম্যানোমিটার যদি বুঝে করতে যাও একটু কমপ্লেক্সিটি তৈরি হবে। আমরা এমন একটা শর্টকাট মেথডে করব, সেটা হচ্ছে যখনই ম্যানোমিটার করব, যে কোনো একটা পয়েন্ট থেকে যখন আমরা নিচের দিকে নামবো তখন যোগ করব, উপরের দিকে যখন উঠবো তখন বিয়োগ করব। এই টার্মটা যদি তুমি বুঝো তাহলে তোমার ম্যানোমিটার অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। আবার ম্যানোমিটারে দুইটা জিনিস মাথায় রাখবা, আমরা ম্যানোমিটার একটা ইকুয়েশন দিয়ে ম্যানোমিটার করি। ওই ইকুয়েশনটা লেখার সময় আমরা সমস্ত চাপকেই পানির এককে নিয়ে যাব, অর্থাৎ পানির এককে নিয়ে গিয়ে অঙ্ক করব। আর অনেকেই আছে যে চাপকে কিলো প্যাসকেলে রেখে ওই ইকুয়েশনটা লেখায়, একটু জটিল হয়ে যায় ইকুয়েশনটা। তুমি যদি বুঝতে পারো তাহলে ঠিক আছে, তুমি করতে পারো। কিন্তু আমি যেটা একদম ইজি, আমি প্রথমেই বলেছি অনেকেই আছে যাদের মেধা কম, তাদের জন্য আমি ভিডিওগুলো বানাচ্ছি। তো এমন একটা প্রসেসে আমি করানোর চেষ্টা করব যে এই প্রসেসে সবাই বুঝবে এবং খুব সহজ এবং সব অঙ্কই হয়ে যাবে। তো আমি যেটা বললাম যে একটা পয়েন্ট থেকে যখনই আমি নিচে নামবো তখন যোগ করব, যখন উপরে উঠবো তখন বিয়োগ করবো। এই মেথডটা অ্যাপ্লাই করেই কিন্তু আমি সব অঙ্ক করে ফেলবো। তো এ পয়েন্টে চাপ, তো প্রথমে আমরা এইচ এ চাপকে উচ্চতায় বের করব। এইচ এ, এখন এটা হচ্ছে এইচ এ, এরপর নিচের দিকে নামবো, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। আরেকটা কথা বলি, ম্যানোমিটারে তুমি ডানে মানে এদিকে এদিকে, অর্থাৎ আণবিক ভাবে যতই যাও না কেন এটা কোনো কাউন্টে আসবে না, শুধু উপর নিচে কাউন্টে আসবে।
তো এইচ এ প্লাস, আর আমি পুরো অঙ্কটা এমকেএস এ করবো কারণ আমার এমকেএসটা খুব ভালো লাগে, ঠিক আছে। তো 0.15 ইন্টু 0.8, এখানে আমি শুধু মূলত কি করলাম যে এটা একটা সূত্র শিখিয়েছিলাম তোমাকে যে একটা তরলের হাইটে থাকলে অন্য তরলের হাইটে, এই যে এতটুকু যে হাইটটা সেটা হচ্ছে 15 সেন্টিমিটার হাইটটা 0.8 আপেক্ষিক গুরুত্বের তরলের, সেটাকে আমরা পানিতে কনভার্ট করলাম কিভাবে, ওইটা যার মানে যেই তরলের উচ্চতা দেওয়া আছে সেই তরলের আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ পানির আপেক্ষিক গুরুত্ব দ্বারা ভাগ। এখন এখানে তো আমি কিছু দিয়ে ভাগ দিইনি, পানির আপেক্ষিক গুরুত্ব 1, সেই জন্য এটা আর ভাগ দিতে হয়নি। অর্থাৎ আমি কোনো একটা তরলের হাইটে একটা চাপ দেয়া আছে, সেটাকে ওই তরলের আপেক্ষিক গুরুত্ব দ্বারা যদি গুণ দিতে পারি তাহলে যে আনসারটা আসবে সেটা পানির উচ্চতায়, ওই চাপটা হচ্ছে পানির উচ্চতায়। তো এটাকে আসলে আমি পানির উচ্চতায় কনভার্ট করে ফেললাম। এরপর আমি নিচের দিকে নামবো, প্লাস 0.4 ইন্টু 13.6। এখন এখান থেকে আমি এই পাশে চলে যাব, এই পাশে তো কোনো চাপ নাই, এই পাশে কিছুই তো নাই, বায়ুমণ্ডলে খোলা, তাহলে আমি ইকুয়াল টু 0 দিতে পারি। তো এখানে আমি তিনটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে বা নোট করে রাখবে। সেটা হচ্ছে হলো, যদি ম্যানোমিটারের এই পাশটা বা ম্যানোমিটার হোক যেটাই হোক, এক পাশ থেকে অন্য পাশে হিসাব করলে এটা যদি মুক্ত থাকে, খোলা থাকে, তখন যদি এখানে আমি বায়ুমণ্ডলীয় চাপটা কাউন্ট না করি তাহলে যেই চাপটা পাবো এই পি এর, সেটা হচ্ছে গেজ চাপ। এখন যদি এটা খোলা আছে, আমি কি করেছি এখানে বায়ুমণ্ডলীয় চাপটা কাউন্ট করেছি, অর্থাৎ এখানে আমি লিখে দিলাম 76 সেন্টিমিটার অফ এজি। এরকম যদি বায়ুমণ্ডলীয় চাপটা আমি কাউন্ট করি তাহলে যে চাপটা পাবো সেটা হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। অর্থাৎ মুক্ত থাকলে বায়ুমণ্ডলীয় চাপ কাউন্ট না করলে সেটা গেজ প্রেসার, কাউন্ট করলে সেটা অ্যাবসোলিউট প্রেসার। এরপরে যদি বদ্ধ থাকে, মানে এটা বন্ধ থাকে বা একটা বদ্ধ প্রকোষ্ঠ থাকে, এরকম বদ্ধ থাকলে তখন আমাকে এখানে কোনো চাপ বায়ুমণ্ডলীয় চাপ কাউন্ট করতে হবে না। অর্থাৎ কেন কাউন্ট করতে হবে না, এটা তো বদ্ধ, এখানে তো বায়ু তো চাপ দিতে পারছে না। তো এরকম বদ্ধ থাকলে আমরা বায়ুমণ্ডলীয় চাপ কাউন্ট করব না, কিন্তু যে চাপটা পাবো সেটা অ্যাবসোলিউট প্রেসার। অর্থাৎ আমরা বদ্ধ থাকলে এখান থেকে হিসাব করে বায়ুমণ্ডলীয় চাপ কাউন্ট না করেই যে চাপটা পাবো সেটাই হচ্ছে অ্যাবসোলিউট প্রেসার। তখন ভুলেও বায়ুমণ্ডলীয় চাপ আসবে না, কারণ বায়ু তো সরাসরি আর এখানে চাপ দিতে পারছে না। তো এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা -5.56 m of H2O। তোমাদের বইয়ে, অনেক বইয়ে কিন্তু এইটুকু দেয়া থাকে না, এত মিটার দেয়া থাকে, তোমরা অনেকে হয়তো এইটুকু দাও না। আমি বলবো মাস্ট বি, এটা দিতেই হবে। এটা দিলে তোমার ভালো, তোমার ভুল হবে না, কারণ তুমি বুঝতে পারছো কোন তরলের হাইটে তুমি এই হাইটটা লিখেছো। এটা একটা চাপের একক, তো এই চাপের একক প্রকাশের জন্য অবশ্যই একটা তরলের ইন্ডিকেটর তো থাকতেই হবে, ঠিক আছে, তাহলে তোমার ভুল হবে না। তো এখানে এত মিটার অফ H2O কেন, আমি প্রথমেই বলেছি এই ইকুয়েশন সম্পূর্ণটাকে আমি পানির উচ্চতায় করছি, তাহলে যেই হাইটটা বের হবে সেটা অবশ্যই পানির উচ্চতায় বের হবে। তো এখান থেকে আমরা চাইলে পি এ বের করতে পারি, রো জি এস এইচ। তো এখানে রো এর মানটা 1000 আমি বসাবো না, আমি এটা খালি রাখলাম, ভারী মানে বাদই দিলাম। 9.8 ইন্টু এস এর মানটা হচ্ছে 1 ইন্টু এইচ এর মানটা 5.56, এখানে মাইনাস ছিল তাই এখানে একটা মাইনাস দিলাম। তো আসবে 54.488 kPa বা কিলো নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 5.488 kPa, এখানে ভ্যাকুয়াম লিখতে পারি, ভ্যাকুয়াম, ঠিক আছে, ভ্যাকুয়াম। এই ভ্যাকুয়ামটা মানে নেগেটিভ প্রেসার। তো এই ছিল আমাদের এই অঙ্কটা, খুবই সহজ ছিল। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বুঝে থাকো, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব তোমরা দেখতে পাচ্ছ, এটা 4 নম্বর অঙ্ক। এখানে প্রশ্নে বলেছে বি পয়েন্টের বাতাসের চাপ, অর্থাৎ এই যে বি পয়েন্টে যে বাতাস আছে সেই বাতাসের চাপটা হচ্ছে 9.81 নিউটন পার সেন্টিমিটার স্কয়ার। ইউনিট গুলো একটু ঝামেলা আছে। এই পয়েন্টের চাপ নির্ণয় করতে বলেছে। তো আমরা নরমালি অঙ্কটা করব। আমরা এইচ এ যখন এখান থেকে নিচে নামবো 20 সেন্টিমিটার আছে, আর এই যে এখানে যেটা আছে সেটা 0.9 আপেক্ষিক গুরুত্বের অয়েল আছে। তো এখান থেকে আমি নিচে যেহেতু নামছি 0.2 ইন্টু 0.9, অর্থাৎ যেই তরল আছে সেই তরলের আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ দিয়েছি। তো প্লাস আরো নিচে নামবো 0.1 ইন্টু 13.6, কারণ এখানে পারদ রয়েছে এতটুকু। এরপরে এখান থেকে আমি এখানে চলে গেছি এবং উপরে উঠে গেলাম 60 সেন্টিমিটার, তাহলে -0.6, এখানে পানি ছিল তাই জন্য আমি 1 দিয়ে গুণ দিলাম।
তো এখানে এয়ারের প্রেসার দিয়েছে, আমি চাইলে ইকুয়াল টু এখানে প্রেসার দিতে পারি কিংবা মাইনাস দিয়েও দিতে পারি। তো মাইনাস দিয়ে যদি দেই তাহলে আমাদের আসবে প্রেসারটা হচ্ছে 9.81। আমি এটাকে অবশ্যই হাইটে লিখতে হবে। তো আমরা এর আগে সূত্র শিখেছিলাম -9.81 ইন্টু 10⁴। এটাকে আমি নিউটন পার মিটার স্কেলে নিয়ে গেলাম। এরপর 1000, যেহেতু কেপিএ নাই 1000 লিখতে হচ্ছে 9.8, আর পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। তোমরা একটু ঠান্ডা মাথায় ইকুয়েশন গুলো দেখে নিবে, আমি তোমাদের সুবিধার্থে ব্রেকেটও দিয়ে দিচ্ছি, মানে এক একটা টার্ম আমি আলাদা করে দিলাম। এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা যে এইচ এ ইজ ইকুয়াল টু 9.06 অফ H2O। তো এরপরে তোমরা এটাকে যদি প্রেসার হেডে নিয়ে মানে প্রেসারের এককে নিতে চাও তাহলে রো জি এস এইচ, তাহলে এখানে এইচ এ হবে। তো এখানে মান বসালে আমি রো এর মানটা বসাবো না, 1 বসাবো বা বসাবোই না, 9.8। এখানে যেহেতু পানি 1, হাইটটা হচ্ছে 9.06। ক্যালকুলেশন করলে তোমরা পাবা 88.788 কিলো প্যাসকেল, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারে পৌঁছে গেছি। অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা যে অঙ্কটা করব, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, অঙ্কটা একটু জটিল আছে, এখানে ইউনিটগুলো খুব পেঁচানো আছে, খুব ঠান্ডা মাথায় করবে আর অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। একটা ট্যাঙ্ক রয়েছে 30 সেন্টিমিটারের, এখানে প্রথমে রয়েছে 1.8 সেন্টিমিটারের পানি, তারপর গ্যাসোলিন রয়েছে। গ্যাসোলিনের আবার তোমাকে কিছুই দেয়া নেই, হাইট টাইট। এখানে এইচ এয়ার একটা টার্ম দেয়া আছে, এইচ এয়ার এর মানটা বের করতে বলেছে। তো প্রশ্নে কি কি দেয়া আছে সেটা দেখি। প্রশ্নে দেয়া আছে তলার চাপ, এই তলার চাপ দেয়া আছে 30 সেন্টিমিটার অফ গ্যাসোলিন, আর ডাব্লিউ মানে ওমেগা অর্থাৎ গ্যাসোলিনের আপেক্ষিক ওজন দেয়া আছে। এই আপেক্ষিক ওজন থেকে আমাদেরকে আপেক্ষিক গুরুত্ব বের করতে হবে। আর একটা হচ্ছে হলো পানির বাতাসের আপেক্ষিক ওজন দেয়া আছে। দুইটা আপেক্ষিক ওজন থেকে দুইটা গুরুত্ব বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি চিন্তা করি আপেক্ষিক ওজন সমান সমান রো জি, তাহলে আমরা এখান থেকে পাই রো ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই জি। আবার এস ইজ ইকুয়াল টু জানি রো ডিভাইডেড বাই রো ডাব্লিউ। তাহলে এখানে রো এর মানটা যদি বসাই যে ডাব্লিউ ডিভাইডেড বাই জি রো ডাব্লিউ, এটাই হচ্ছে মানে সরাসরি আপেক্ষিক ওজন থেকে কোনো বস্তুর ঘনত্ব বের করার সূত্র বা বলতে পারো। তো এখানে আছে 6.65, যেহেতু কিলো নিউটনে আছে আমরা 10⁻³ দ্বারা গুণ দিলাম, 9.8 ইন্টু 1000। তো এখান থেকে যে টার্মটা আসবে এটাই মূলত হচ্ছে এটা হচ্ছে হলো 0.678। এটাই হচ্ছে গ্যাসোলিনের আপেক্ষিক গুরুত্ব। এরপরে যদি আমরা বাতাসের ক্ষেত্রে করি সেম, এস ইজ ইকুয়াল টু রো ডিভাইডেড বাই জি রো ডাব্লিউ। রোটা হচ্ছে সরি এখানে হবে ডাব্লিউ। তো এই যে ওমেগা, ওমেগার মানটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে 0.0118, এখানে 10⁻³ হবে যেহেতু কিলো নিউটনে দেওয়া আছে। ইউনিট গুলো খেয়াল করবা, 9.8 ইন্টু 10⁻³ বা 1000। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 1.2 ইন্টু 10⁻⁻3। এটা হচ্ছে বাতাসের আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বগুলো আমাদের ইকুয়েশন লেখার সময় কাজে আসবে। এখন আমরা এই নিচ থেকে ইকুয়েশন লিখবো। নিচের টোটাল চাপ হচ্ছে 30 সেন্টিমিটার অফ গ্যাসোলিন, তাহলে 0.3 ইন্টু গ্যাসোলিনের 0.678, অর্থাৎ আমরা তলার চাপটা গ্যাসোলিনের হাইটে গ্যাসোলিনের আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুণ দিয়ে পানির উচ্চতায় নিয়ে গেলাম। এরপরে হচ্ছে উপরের দিকে, সেজন্য মাইনাস 0.018 ইন্টু পানি যেহেতু 1, আরো উপরে যাব। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই হাইটটা আমি জানি না, এটা বের করব কিভাবে বের করব, 0.3 টোটাল হাইট মাইনাস 0.018 মাইনাস এইচ এয়ার, এটা হচ্ছে এতটুকুর হাইট ইনটু যেহেতু গ্যাসোলিন 0.678, এরপরে এই এয়ার এরটা আছে মাইনাস এইচ এয়ার। এইচ এয়ার এর যেটা হবে সেটা হচ্ছে এইচ এয়ারই তো হবে ইনটু এয়ারের আপেক্ষিক গুরুত্ব 1.2 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু 0। আমি তোমাদের সুবিধার্থে ব্রেকেট দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝো জিনিসগুলো। এটা হচ্ছে তলার চাপ,
তো এই পুরোটা তোমরা ক্যালকুলেশন করবা। তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে এইচ এয়ারটাই হচ্ছে আননোন। এখন এইচ এয়ারটা যেহেতু আননোন, তোমরা ক্যালকুলেশন করলে পাবা এইচ এয়ার ইজ ইকুয়াল টু 0.00857 মিটার। তো এই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। অঙ্কটা বুঝে করার চেষ্টা করবা, ইউনিট গুলো মেলানোর চেষ্টা করবা, আর কনভার্সন গুলো দেখবা। দেখলে তোমরা অঙ্কটা বুঝে যাবা। এই অঙ্কটা কিন্তু একটু ইউনিট গুলো ঝামেলা আছে, তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বুঝে থাকো, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এরপরে যে অঙ্কটা করাবো সেটা তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, চিত্রটা এখানে দেখতে পাচ্ছ। একটা ফ্রিজের মতো লাগছে, যদি এটা ফ্রিজ না, একটা চেম্বার রয়েছে, একটা ট্যাঙ্ক রয়েছে, যেটা নিচে ওয়াটার রয়েছে, একটা গেজ লাগানো আছে, এখানে বাতাস আছে, এই প্রান্তটা মুক্ত আছে, এখানে একটা ম্যানোমিটার সংযুক্ত আছে। প্রশ্নে বলেছে যদি বায়ুচাপ মানে এই এরিয়ার বায়ুচাপ দেয়া আছে এত, ট্যাঙ্কের বাতাসের পরম চাপ ও গেজ এল এর চাপ নির্ণয় করো। এখানে যে বাতাস আছে সেটার পরম চাপ নির্ণয় করতে বলেছে। আমরা যখন ম্যানোমিটার শুরু করেছিলাম তখন কিন্তু কিছু হিন্টস দিয়েছিলাম যে কিভাবে বের করবে, তারপর এখানে আমি বলে দিব। তা আমি এখানের চাপ নিয়ে ক্যালকুলেশন করব। আর বাতাসের ক্ষেত্রে সব সময় তোমরা মাথায় রাখবা, এরকম যখন বাতাসের চেম্বার দেখবা, যদি বাতাসের আপেক্ষিক গুরুত্ব দিয়ে দেয় বা আপেক্ষিক গুরুত্ব বের করা যায়, তখন বাতাসের হাইটটা কাউন্ট করতে হবে। আমি আবারও বলছি, লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট নোট। এটা কিন্তু তুমি সহজে পাবা না কোথাও, এবং এটার জন্য তোমার অনেক কনফিউশন তৈরি হবে। সেটা হচ্ছে এরকম বাতাসের চেম্বার যদি থাকে বা বাতাস যদি থাকে, সেই বাতাসের যদি আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে বা আপেক্ষিক ওজন বা কোনোভাবে আপেক্ষিক গুরুত্ব বের করা যায়, তাহলে সেই বাতাসের উচ্চতা তোমাকে হিসাব করতে হবে। যদি আপেক্ষিক গুরুত্ব না দেয়া থাকে বা বের না করা যায়, তাহলে সেই বাতাসের উচ্চতা তোমার কাউন্ট করতে হবে না। এটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট কথা। তো যেহেতু এই উচ্চতা কাউন্ট করতে হবে না, আমরা এইচ এয়ার লিখে দিলাম। যেহেতু আমি এখান থেকে শুরু করব, কারণ এগুলো তো আমার কোনো কাউন্ট নাই। এখান থেকে এতটুকু নামবো নিচের দিকে 0.6। তোমরা অনেকে বুঝবা না, এইটুকু হাইটটা হচ্ছে 0.6। এটা মার্কিউরি মানে পারদ আছে 13.6। যদি বায়ুমণ্ডলীয় চাপটা হিসাব করি তাহলে এটা বের হবে অ্যাবসলিউট প্রেসার। যদি বায়ুমণ্ডলীয় চাপটা হিসাব না করি, এটা বের হবে গেজ প্রেসার। তারপর আবার আমাকে বায়ুমণ্ডলীয় চাপটা হিসাব করতে হবে। তো আমি সরাসরি এখানে হিসাব করে দেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ইকুয়াল টু দিয়ে হিসাব করতে পারি কিংবা মাইনাস দিয়ে হিসাব করতে পারি। 0.755 ইন্টু 13.6 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে পাবা এইচ এয়ার ইজ ইকুয়াল টু 2.108 মিটার অফ H2O। এটা আমাদের হচ্ছে অ্যাবসলিউট প্রেসার। অ্যাবসলিউট প্রেসারটা বের হয়েছে হাইটে। তো আমরা পি এয়ার যদি নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে আমরা সূত্র জানি কি, রো জি এস এইচ। রো এর মানটা আমি বসালাম না, সমস্যা কি, 9.81। এস এর মানটা হচ্ছে পানি 2.108। তো এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 20.67 kPa, এবং এটা আমাদের প্রথম আনসার। এটা কিন্তু অ্যাবসলিউট প্রেসার, এটার পাশে কিন্তু লিখে দিবে যে ABS, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, এটা যে অ্যাবসলিউট প্রেসার। এখন আমাদেরকে বলেছে এই এল এর মানটা বের করতে। তো আমি এল এর মানটা যদি বের করি, তাহলে এইচ এল, মনে রাখবে যে যে গেজগুলো থাকে এগুলো কখনো মানে পরম চাপ কাউন্ট করতে পারে না, এটা গেজ চাপই কাউন্ট করবে। তো আমি এখান থেকে উপরে উঠি আগে, -0.2 ইন্টু 1। এখান থেকে আমি চাইলে এই এয়ারের চাপটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি, কিন্তু এয়ারের চাপটা আমি বের করেছি অ্যাবসলিউট প্রেসার। আমি যদি এটা গেজ প্রেসার বের করতাম, তাহলে আমি এটা এখানে যোগ করে আমি অঙ্কটা খুব সহজে করতে পারতাম। কিন্তু এই যেহেতু এটা করিনি, আমি এখান থেকে করব, অর্থাৎ এখান থেকে এখানে গেলাম, এটা তো কোনো হাইট কাউন্ট হবে না, আমি বলে দিয়েছি। এখান থেকে এখানে চলে গেছি, এখান থেকে নিচে নামবো, তাহলে হচ্ছে +0.6 ইন্টু 13.6। এখন এইখানে গিয়ে আমি আর বায়ুচাপ কাউন্ট করব না, কারণ এটা হচ্ছে গেজ প্রেসার বের করছি, গেজ প্রেসারে তো আর বায়ুচাপ আসে না, ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে হিসাব করলে আসবে এইচ এল ইজ ইকুয়াল টু -6.16 মিটার অফ H2O। তো এটা হচ্ছে আমাদের গেজের চাপ বের হয়েছে, যেটা মাইনাস বের হয়েছে। এটাকে যদি আমরা PL করতে চাই, তাহলে বা PL বা PA করতে চাই, PL হবে। আচ্ছা, PL করতে চাই, তাহলে আমরা হচ্ছে
আমরা এখানে হবে আমরা রো জি এস এর সূত্রটা দিয়ে রো এর মানটা লিখবো না, জি এর মানটা 9.8 ইন্টু এস এর মানটা 1 ইন্টু -6.16, যেখান থেকে আমরা হিসাব করলে পাবো 60.42 কেপিএ। যেহেতু এখানে আমরা মাইনাস আছে, আমরা মাইনাসটা উঠিয়ে লিখতে পারি 42 কেপিএ ভ্যাকুয়াম চাপ। ভ্যাকুয়াম চাপ। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই গেজের চাপটাও বের করেছি, বায়ু চাপটাও পরম চাপে বের করেছি। তো আশা করি এই প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো এই হাইড্রোলিক্স এর ম্যানোমিটারের ফার্স্ট পার্টটা এখানেই শেষ। পরবর্তী পার্টে আমি আরো অনেকগুলো ম্যাথ করিয়ে দিব, সেখানে কোনো কিছু করাবো না, শুধু ম্যাথ করাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি তোমাদের কিছু শেখাতে পারি তাহলে আমার ভিডিও করার সার্থকতা রয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।